যদি পেয়েবল এবং রিসিভেবল থাকে তাহলে পেয়েবল এবং রিসিভেবলটা আমরা কি করতে পারবো, ব্যালেন্স করে যে বাকি ব্যালেন্সটা থাকবে সেইটাকে আমরা কাউন্ট করব। যেমন ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল আছে 20,000 আর অ্যাকাউন্টস পেয়েবল আছে 25,000, তাহলে আসলে পেয়েবলস ব্যালেন্স আছে কত, 5,000। শুধু এইটাকে আমরা কনসিডার করব। যদি এরা প্যারেন্ট এবং সাবসিডিয়ারি নিজেদের মধ্যে কি করে, আপনার প্রোডাক্ট মানে ইনভেন্টরির লেনদেন করে, হ্যাঁ, তাহলে যদি এই লেনদেনের কারণে কোনো প্রফিট হয় সেই প্রফিটটা আমরা সরায় ফেলব। তারপর হচ্ছে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি যদি ফিক্সড অ্যাসেট লেনদেন করে সেটার মধ্যে যদি কোনো প্রফিট থাকে সেইটা আমরা সরায় ফেলব। কথা বোঝা গেছে? স্যার লাস্টে যেটা বললেন ওটা কি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টেরটা বললেন? লাস্টে যে বিষয়টা বললেন এটা হচ্ছে ধরেন বেক্সিমকো ফার্মা আর কথার কথা বেক্সিমকো ফার্মা আর ধরেন বেক্সিমকো ফেব্রিক্স, মানে ধরেন বেক্সিমকো ফার্মা একটা মেশিন বেক্সিমকো ফেব্রিক্স এর কাছে বিক্রি করলো বুক ভ্যালুর চেয়ে বেশি দাম দিয়ে, তার মানে কি এখানে একটা প্রফিট হইলো না? আমরা যখন কনসলিডেশন করব তাহলে এই প্রফিটটা তখন আমরা বাদ দিব। মূল কথা হচ্ছে কি, সাবসিডিয়ারির ক্ষেত্রে শুধু চিন্তা করবেন এইটা একটা এন্টিটি কি নিজেদের মধ্যে কোনো লেনদেন করতে পারে? করতে তো পারার কথা না। কথা বুঝতে পারছেন? সিম্পলি ওই জিনিসটা আমরা করব, কনসলিডেট ব্যালেন্স শিটেও করব, কনসলিডেট ইনকাম স্টেটমেন্টেও করব। ঠিক আছে স্যার? গুডউইলটা আরেকবার স্যার, গুডউইলটা আরেকবার একটু বলবেন স্যার। যখন আপনার প্যারেন্ট সাবসিডিয়ারিকে নেয়, একটা এক্সাম্পল দেই, সাবসিডিয়ারির টোটাল সম্পদ আছে 8 টাকার, ঠিক আছে? এখন ধরেন সাবসিডিয়ারিকে আপনি কিনতে গেলেন, সাবসিডিয়ারির মালিক তো আপনাকে 8 টাকাতেই বিক্রি করবে না, তারা একটু বলবে না যে আপনি 9 টাকা দিয়ে আমাকে, এই যে 9 টাকা দিয়ে 8 টাকা জিনিস নিলেন তাহলে 1 টাকা বেশি কেন দিলেন? এটাই হচ্ছে গুডউইল। কথা বোঝা গেছে? একদম ইজি এক্সাম্পলে। মানে স্যার এক্সট্রা পেমেন্ট করে গুডউইলটা কিনলাম, এক্সট্রা পেমেন্টটা হচ্ছে গুডউইল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, গুডউইলটা অ্যাকুইজিশনের সময় আমরা নন কারেন্ট অ্যাসেটে ইনটেনজিবল অ্যাসেট হিসেবে রাখি, ঠিক আছে? এবং প্রত্যেক বছর গুডউইলটা কিছুটা করে কমে আসে, এটা ডিপ্রিসিয়েশনের মতো অথবা ভ্যালুয়েশনের মাধ্যমেও এটা কমে আসে, এটাকে আমরা বলি ইম্পেয়ারমেন্ট রিভিউ, ঠিক আছে? আর ডিসকাউন্ট অন অ্যাকুইজিশন ইজ রিকগনাইজড যখন ইন প্রফিট অর লস ইন দ্য পিরিয়ড when which acquisition is made। এই কথাটা একটু আমি বুঝাই। এখানে প্রথম কথাটাই বলতেছে গুডউইলটা থাকবে ব্যালেন্স শিটে নন কারেন্ট অ্যাসেট হিসেবে। এই গুডউইলটা বছর বছরই কিছুটা কমে, এই কমার কারণটা হচ্ছে কমাটাকে বলা হয় ইম্পেয়ারমেন্ট রিভিউ, ঠিক আছে? তারপর বলতেছে গুডউইল না হয়ে
আগে অনেক আগে এটারে পড়ানো হয়তো নেগেটিভ গুডউইল, এখন বলে ডিসকাউন্ট অন অ্যাকুইজিশন। এইটা ব্যালেন্স শিটে যাবে না, এইটা একদমই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চার্জ করে দিতে হবে। কথা বোঝা গেছে? বুঝছেন? হ্যাঁ, মানে গুডউইলের একটা অংশ আমরা চার্জ হিসেবে দেখাবো। হ্যাঁ, কি করবেন? গুডউইলের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আমরা খরচ হিসেবে দেখাবো স্যার। ওইটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট। হ্যাঁ, আর ধরেন আপনি একটা সাবসিডিয়ারি 10 টাকা আছে সম্পদ, কিন্তু আপনি 8 টাকা দিয়ে কিনলেন, তাহলে তো এটা গুডউইল হইল না। এইটাকে তখন আমরা বলবো ডিসকাউন্ট অন অ্যাকুইজিশন। বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে বেশিতে কিনলে গুডউইল, আর কমে যদি আমরা কিনি তাহলে এটাকে আমরা বলবো ডিসকাউন্ট অন অ্যাকুইজিশন। ক্লিয়ার? জি স্যার। পুরা ক্লিয়ার হইতে সময় লাগবে, বুঝছেন? এখন আমরা একটা ওয়ার্কআউট এক্সাম্পল যদি দেখি, যে একটা কোম্পানির 80% ইনভেস্টমেন্ট করছে রিড, আচ্ছা, কস্ট অফ 80% ইনভেস্টমেন্ট ইন রিড ইজ 12,000। তাহলে অস্টিন রিডের 80% ইনভেস্টমেন্ট করছে 12,000-এ। কথা বুঝতে পারছেন? 12,000 টাকা দিয়ে 80% ইনভেস্টমেন্ট আমি নিছি। এখন রিডের নেট অ্যাসেট আছে কত? 15,000 টাকা। কথা বুঝে গেছেন? কথা বুঝতে পারছেন? জি স্যার। রিডের অ্যাসেট আছে কত টাকা? 15,000। আচ্ছা, আপনি 80% নিছেন কত দিয়ে? 12,000। 12,000 টাকা দিয়ে। 15,000-এর 80% নিছেন। 15,000-এর 80% মানে কত? 10,500। 15,000-এর 80% 10,500। 12,000 স্যার। 12,000। হ্যাঁ, 12,000, তাই না? তাহলে আপনি ইনভেস্টও করছেন 12,000, সম্পদ আপনার কাছে আসছে কয় টাকা? 12,000। হ্যাঁ, গুডউইল নাই স্যার। 12,000। 12,000। তাহলে এখানে গুডউইল নীল। নেট অ্যাসেট আর ইনভেস্টমেন্ট সমান হয়ে গেছে। তাহলে এইটা দুইটা কি পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এখানে কোনো গুডউইল নাই। এই পর্যন্ত বুঝছেন? জি স্যার। স্যার, তার মানে কি স্যার গুডউইল থাকলে কি ক্যান্সেল হয়ে যাবে ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট ক্যান্সেল হবে কেন? গুডউইল নাই, আমরা চিন্তা করতেছি গুডউইল আছে না নাই। কথা বুঝছেন? জি স্যার। যখন আমরা সাবসিডিয়ারিটাকে চিন্তা করব, তখন ইনভেস্টমেন্ট আর সাবসিডিয়ারির রিটেইন আর্নিং এন্ড ইকুইটি পরস্পরকে দ্বারা ক্যান্সেল হয়ে যায়। ওই যে ওই দিন এক ভদ্রলোক আরো ডিটেইল একটু সুন্দরভাবে বুঝাইছিল, মনে আছে? এটা পরস্পর সাথে ক্যান্সেল হয়ে যায়। কিন্তু এখন বলছি আমরা এখানে গুডউইল আছে না নাই? ওই যে উনি উত্তর দিল গুডউইল নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, গুডউইল নাই স্যার। গুডউইল নাই। আবার আপনি ক্যান্সেলে চলে যান না ভাই, এটা আগের ক্লাসে। হ্যাঁ, ওই আগের ক্লাসের স্লাইড গুলো আবার একটু দেখবেন। হ্যাঁ, এগুলা ইন্টারলিঙ্ক কিন্তু। এখন ইন প্র্যাকটিস কি হয়? দিস ইজ নট লাইকলি টু বি দ্য কেস। এরকম হওয়ার কথা না। প্যারেন্ট কোম্পানি often pay more for the subsidiary than the net asset would suggest. তার মানে আমার নেট অ্যাসেট যদি 10 টাকা থাকে,
আমাকে প্যারেন্ট কোম্পানি কিনতে হলে 12 টাকায় কিনতে। In recognition that subsidiary has attributes that are not reflected in the balance sheet, the extra amount paid by parent is called goodwill. কথা বুঝছেন? স্যার ওই যে ওই কথাটাই বলছে স্যার, একটু আগে আপনি যে কথাটা বলছেন ওইটাই এখানে হ্যাঁ হ্যাঁ, না না, এটা তো মানে একটা ইন্টারেক্টিভ ক্লাস, আমিও বলবো আপনারাও বলবেন, এখানে কোনো সমস্যা নাই তো, হ্যাঁ, ঠিক আছে? তার মানে যে এক্সট্রা অ্যামাউন্টটা পেমেন্ট করে সেটা হচ্ছে গুডউইল। এখন আমরা একটা ছোট্ট অঙ্ক যদি দেখি, এটা আপনারা মুখে মুখে কইরা ফেলেন, পরে আমরা খাতায় আবার করব। পি লিমিটেড পে 10,000 টাকা টু বাই 75,000 অফ এস। তাহলে এস এর 75,000 টাকা যদি কিনে থাকে 10,000 টাকা, ব্যালেন্স শিটে কি আছে দেখেন, শেয়ার ক্যাপিটাল এবং রিটেন আর্নিং মিলে এখানে কত আছে? 12,000 টাকা। 12,000 টাকা। তাহলে এখন বলছে আমাদের গুডউইলটা কত হবে, বের করা যাবে না? জি স্যার। বলেন কত হবে? স্যার গুডউইল হলো 106,000 টাকা। স্যার গুডউইল হচ্ছে 1000। গুডউইল হচ্ছে 1000। 1000। স্যার 9000 হয়তো 75% এ। হ্যাঁ এই যে, ও হ্যাঁ ঠিকই আছে। কারেক্ট। দেখছেন? এটা কি আর খাতায় তুলতে হবে? না স্যার, কি বললো? লাগবে না স্যার। আচ্ছা, কিন্তু এইটা খাতায় মনে হয় তুলতে হবে। এইখানে দেখেন দুইটা কোম্পানি আছে, একটা নাম পিপ আর একটা নাম পিটি। এক পিপে স্যার এই স্লাইডটা মনে হয় আমাদের সঙ্গে শেয়ার করেন নাই। মানে কি আপলোড করি নাই? জি স্যার। হ্যাঁ আপলোড করি নাই স্যার মানে আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট থাকবে স্যার, দেখেন আমাদের সঙ্গে আগে শেয়ার করে ক্লাসটা শুরু করা যায় স্যার, তাহলে আমরা হয়তো আমাদের ওই ল্যাপটপে বা কিছুতে এটা নিয়ে ক্লাস করতে পারলে সুবিধা হয় স্যার। আমরা জুমে থাকলাম ওখানে, তাহলে সমস্যাটা হয়েছে কি ভাই জানেন? স্যার সমস্যাটা হয়েছে এই কোর্সটা মানে আমার পরের কোর্সটা তো মনে হয় মামুন স্যার নাই আপনাদের, আমরা দুইজনই নতুন করে এই কোর্সটা প্রিপেয়ার করে পড়াচ্ছি, বুঝছেন? আমাদের ওই মানে যদি একটু আগে রেডি থাকতো তাহলে আমরা আর কি সাথে সাথে দিতে পারতাম, যেমন আমাদের আবার কোর্সও বেশি তো। করে 1 মিনিট আমরা ওই চ্যাট বক্স থেকে বা আমাদের গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নামাইয়ে যখন আমি তাহলে ল্যাপটপে আমি এটা দেখতে পারলাম আর আপনার ক্লাসটা শুনতে পারলাম, তাহলে বেশি ইফেক্টিভ হয়। আচ্ছা ঠিক আছে, আমি ইনশাআল্লাহ নেক্সট থেকে এটা চেষ্টা করব। আর আপনি মনে হয় বলছিলেন ভাই আরেকটা কথা, ওই যে শুক্রবার শনিবারে ক্লাস নেওয়ার কথা, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা আমি ওইটা নিব, এটা আরেকটু আমাকে সময় দেন, এইগুলা একটু আমাদের মানে আমার ধরেন আমার মনে হয় আর কি, মামুন ভাইয়েরও হয়তো তাই হবে বা উনি হয়তো বলবেন, আমাদের একটু সময় লাগতেছে এগুলো একটু রেডি করতে। রেডি হয়ে গেলে আমরা পরে আমি ওটা শনিবারে শুক্রবারে নিয়ে আপনার ডিউ টাইমে শেষ করে দিব। হ্যাঁ, কারণ আমরা যখন কোশ্চেন সলভ করবো, মানে আমি যখন কোশ্চেন সলভ করাবো তখন তো আর আমার এত পাওয়ার পয়েন্টের ঝামেলা থাকবে না, তাই না? স্যার জি স্যার। জি আর ফ্রাইডে ক্লাস নিলে তো স্যার প্রতিদিনই ক্লাস থাকতেছে স্যার, তাহলে সপ্তাহে কোনো গ্যাপ নাই স্যার? না ওইটা আপনারাই তো আমাকে, ওটা ওরা মাঝে মাঝে মনে হয়, ওটা রেগুলার না, কারণ ফ্রাইডে না তো ফ্রাইডে নিয়ে নেন স্যার ক্লাস। ফ্রাইডে স্যার যদি কোনো কারণে দরকার সেক্ষেত্রে স্যার ফ্রাইডে না, স্যার ফ্রাইডে না নিয়ে ভালো, কারণ স্যার আমাদের টানা ক্লাস হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এইসব ব্যাপারে যাই করব আপনাদের মেজরিটির মতামত নিয়েই করব। হ্যাঁ শুক্রবারটা বাদ দেন স্যার, ফ্রাইডে বাদ দেন স্যার।
কারণ স্যার প্রতিদিন ক্লাস স্যার, রেগুলার ক্লাস। আমার শুক্রবারের ক্লাসটা সমস্যা আচ্ছা ঠিক আছে, না আমি আবার শনিবারে ক্লাস নিচ্ছি না তো, তাইলে শনিবারে আমি একটা 3 ঘন্টা করে নিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ এটা নিতে পারেন স্যার, 3 ঘন্টা নিতে পারেন, ঠিক কিন্তু একটা দিন ইয়ার দরকার আছে স্যার, মানে হয়তো বা স্টাডি করার জন্য, যে কোনো প্রিপারেশনের জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এখন এই অঙ্কটা নিয়ে আলোচনা করেন। আপনারা তো ফ্রাইডে স্যাটারডে নিয়ে সবাই আলোচনা করলেন, এখন এটা বলেন কি করা যায়। পিপ কোম্পানির অ্যাসেট আছে 3 লাখ, পিটির আছে 1,60,000। আছে, তার কাছে নাম্বারটা নাও, আর ফোন নাম্বারটা লিখে দিতে পারো। আর পিপের অ্যাসেট আছে সরি শেয়ার ক্যাপিটাল এন্ড রিটেইন আর্নিং বলে 3 লাখ, পিটির আছে 1,60,000। এখন আপনি ইয়াম একটা কোম্পানি, সে 90% অ্যাকোয়ার করছে পিপকে, কত দিয়ে? 3,60,000 দিয়ে। আর 75% করছে পিটিকে 1 লাখ টাকা দিয়ে। ক্যারিং অ্যামাউন্ট গুলা ফেয়ার ভ্যালুতে আছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের গুডউইল বের করতে হবে, করা যাবে না? জি স্যার, পিপি লিমিটেড স্যার 36,000 আর ওই পিটি লিমিটেড স্যার 25,000 হবে। হ্যাঁ না স্যার, আমি কি খাতায় আবার একটু করেন, 2 মিনিট লাগবে, করে ফেলেন, এটা তো ছোট্ট গুণভাগ। স্যার 90,000 পিপের হ্যাঁ গুডউইল কি 90,000? দুইটাই করে একবারে বলেন। 90 এবং 20। 90 এবং 20,000 স্যার। 90 এবং 20, ভেরি গুড। এখন 90,000টা কি? গুডউইল। আর 20,000টা কি? ডিসকাউন্ট স্যার। ডিসকাউন্ট অন অ্যাকুইজিশন। ডিসকাউন্ট অন অ্যাকুইজিশন, ভেরি গুড। যারা তুলতে পারেন নাই বা করতে পারেন নাই, একটু সময় দেই আমি। এই আপনারা তো এটা আমি আপলোড করে দিবই, কিন্তু তারপরে যদি একটু দেখে দেখে তোলেন, যারা করতে পারেন নাই প্র্যাকটিস হয়ে যাবে। তোলা হইলেই আমাকে বলবেন। স্যার আমার একটা কোশ্চেন স্যার, সেকেন্ডটা স্যার ডিসকাউন্ট অন অ্যাকুইজিশন হলো কেন? আচ্ছা, যখন এখানে দেখেন গুডউইল কোনটা? গুডউইল হলো যখন আপনার আমাদের প্যারেন্ট অ্যাসেটটাকে, অ্যাসেটের যেই সাবসিডিয়ারি যেই ভ্যালু, সেটা হচ্ছে বেশি দাম দিয়ে কেনে, কিন্তু কমেও তো কিনতে পারে, তখন ওইটাকে আমরা বলি ডিসকাউন্ট অন অ্যাকুইজিশন। কথা বুঝতে পারছেন? যে কোনো কারণে এটা হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরেন ওই কোম্পানিটা কোনো কারণে পুয়ার রেপুটেশন, খুব পুয়ার, ঠিক আছে? ধরেন আপনি এমন একটা কোম্পানির ধরেন ফিনান্সিয়াল একটা ডিস্ট্রেসে আছে, ঠিক আছে? আপনি কম দামে কিনে নিতে পারবেন না। ধরেন কি হইতে পারে, একটা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, যে ইন্ডাস্ট্রিতে মাত্র 2টা কোম্পানি অপারেট করে, ঠিক আছে? এখন আপনি বড় কোম্পানিটা তো আপনার
যেই অ্যাসেট ছোট কোম্পানিটাকে যদি অ্যাকোয়ার করতে চায় তাহলে তো সে কম প্রাইসেই করতে পারবে, কারণ ওই ইন্ডাস্ট্রিতে তো পারফেক্ট কম্পিটিশন নাই যে আপনার দাম নিয়ে ইয়ে করতে পারবেন আপনি। কথা বলছেন? তো এখন আমরা জি, যেই স্যার। পর্যন্ত গেছিলাম এই পর্যন্ত বোঝা গেছে? ওকে, জি স্যার, বুঝতে পারছি। এখন গুডউইল এইটা ব্যালেন্স শিটে থাকে কোথায়? এটা ব্যালেন্স আপনার অ্যাজ যেটা আগে বলছি ইনটেনজিবল নন কারেন্ট অ্যাসেট। কিন্তু গুডউইলটা অ্যামortized হয় না প্রত্যেক বছর, কিন্তু গুডউইলটাকে অ্যামortize করা হয় না। যেমন অ্যামortize করা মানে কি একটা স্পেসিফিক রেটে গুডউইলটা কমায় নিয়ে আসে, এইটা কিন্তু করা হয় না। কি করা হয়? ইম্পেয়ারমেন্ট রিভিউ করা হয়, যে গুডউইলটার যে ভ্যালু ছিল এই বছর গুডউইলটার ভ্যালু কত, যেই অংশটা কমে গেল সেইটাকে আমরা বলবো ইম্পেয়ারমেন্ট রিভিউ। কথা বোঝা গেছে? আমরা যখন কোশ্চেনে এই ইম্পেয়ারমেন্ট রিভিউটা কত এটা দেয়া থাকে, তাহলে দুইটা অংশ, goodwill arise on consolidation is recognized in the consolidated balance sheet as an intangible non-current asset. Goodwill is not amortized through the income statement in annual installment, মানে যেটা বললাম আর কি। Instead, annual impairment review will be performed to ascertain whether part of its value have been lost as a result of internal or external factor to the business. ঠিক আছে? এখন যে অংশটা ইম্পেয়ারমেন্ট হইছে সেটা কি হবে? ইম্পেয়ারমেন্ট লসটা কনসলিডেট ইনকাম স্টেটমেন্ট আমরা যখন করব তখন দেখব ইম্পেয়ারমেন্টটাকে আমরা কি করব? ইনকাম স্টেটমেন্ট থেকে বাদ দিব, এবং রিটেইনড আর্নিং থেকেও আমরা এটাকে বাদ দিব। ঠিক আছে? এই যে যেটা আলোচনা হইলো ডিসকাউন্ট, parent entity may pay less to acquire a subsidiary than represented by its share of the subsidiary's net asset. সোজা কথায় সাবসিডিয়ারির নেট অ্যাসেটের যে দাম, যেটা আমাদের শেয়ার দ্বারা রিপ্রেজেন্ট হয়, সেইটার চেয়ে কম দামে আপনি কিনে নিছেন, তার মানেই হচ্ছে অ্যাকুইজিশন এট ডিসকাউন্ট। এই অনেক আগের বইগুলায় এটাকে নেগেটিভ গুডউইল বলা হতো, কিন্তু এখন আমরা আর এটাকে নেগেটিভ গুডউইল বলা হয় না, এটাকে ডিসকাউন্ট অন অ্যাকুইজিশন বলে, গেইন অন পারচেজ গেইন। স্যার ক্যাপিটাল রিজার্ভ থেকে কোন হতো স্যার আগে? হ্যাঁ, ক্যাপিটাল রিজার্ভ থেকে কোন হতো? ক্যাপিটাল রিজার্ভ, হ্যাঁ হ্যাঁ রাইট, ক্যাপিটাল রিজার্ভ থেকে আগে করানো হতো, রাইট। ইন্ডিয়ান বইগুলো আবার এই সিস্টেমটা, হ্যাঁ ক্যাপিটাল রিজার্ভ থেকে কোন হতো। হ্যাঁ আচ্ছা, তারপর আমরা যদি যাই কোন কোন কারণে আমাদের এই ডিসকাউন্ট অন অ্যাকুইজিশন হইতে পারে? একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। একটা গুডউইল রিকোয়ারমেন্টটা কি প্রফিট এন্ড লস থেকে মাইনাস করলাম, সাথে সাথে রিটেন আর্নিংস থেকে মাইনাস করলাম কেন স্যার? আচ্ছা, এইটা অনেক সময় অ্যামortization, যদি আমরা কারেন্ট ইয়ারেরটা আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে করব, কিন্তু যদি কখনো কারেন্ট ইয়ারেরটা না করা থাকে, কোশ্চেনে বলা থাকে অনেক সময় আমরা দেখব, তখন ওইটা আমরা ডিরেক্টলি রিটেইন আর্নিং থেকেও করব, রিটেইন আর্নিং থেকে করব, সরি, কথা বুঝছেন? আমরা যখন কোশ্চেন দেখব আমরা এটা দেখতে পাবো।
এবং ইনটেনজিবল অ্যাসেট থেকেও করব, মানে ব্যালেন্স শিটের যে অ্যাসেট পার্টে যে গুডউইল ওইটাও আমরা সমপরিমাণ কমাই দিব। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে আমাদের আপনার ডিসকাউন্ট অন অ্যাকুইজিশন হইতে পারে? সাবসিডি হ্যাজ আ পুয়ার রেপুটেশন। আচ্ছা, আরেকটা হইতে পারে সাফার ফ্রম ইনহেরেন্ট উইকনেস নট রিফ্লেক্টেড ইন অ্যাসেট এন্ড লায়াবিলিটিস। আরেকটা হইতে পারে প্যারেন্ট কোম্পানি হ্যাজ নেগোশিয়েট আ গুড ডিল। আপনি ভালো ডিল করছেন, কম দামে কিনে নিছেন। আচ্ছা, এই টেকনিকটা তো এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, কি করা যায়? স্যার ডাউনলোড করে জুম করলে দেখা যাবে, বা এখান থেকে জুম করলে মনে হয় দেখা যেতে পারে। এই জুমের অপশনটাই তো এখানে নাই, ওই তো, সরি। স্যার এখন দেখা যাচ্ছে। এখন দেখেন এখানে একটা কোয়েশ্চেন আমরা একটু পর দেখব। দেখেন আমরা এখানে প্রথমে নিব এট ব্যালেন্স শিট ডেট, কিন্তু এখানে আমরা এট অ্যাকুইজিশন ডেটও নিতে পারি। এট অ্যাকুইজিশন নিব আর পোস্ট অ্যাকুইজিশন। তার মানে ব্যালেন্স শিট ডেটে এখানে অঙ্কগুলা কি টাইপ থাকে সেটা প্রথম প্রশ্ন। প্রশ্নটা হলো প্যারেন্টের ব্যালেন্স শিট দেয়া থাকবে, সাবসিডিয়ারির ব্যালেন্স শিট দেয়া থাকবে, আপনি কম্বাইন্ড ব্যালেন্স শিট তৈরি করবেন। বুঝা গেছে? এখন এই তথ্যগুলা যে আমরা নিব, প্রথমটা তো বুঝতেই পারতেছেন কত পার্সেন্ট শেয়ার নিছে ওইটা। দ্বিতীয়টাই হচ্ছে এই ইনফরমেশনটা নিবেন সাবসিডিয়ারি, এইটা কিন্তু প্যারেন্টের কোনো ইনফরমেশন না। কি ইনফরমেশন? প্রথমে আমরা নিব সাবসিডিয়ারি ব্যালেন্স শিট ডেটে শেয়ার ক্যাপিটাল কত ছিল, অ্যাকুইজিশন ডেটে কত ছিল, আচ্ছা পোস্ট অ্যাকুইজিশন হচ্ছে ডিফারেন্স। রিটেন আর্নিং ব্যালেন্স শিটে কত, ব্যালেন্স শিট যে ডেট ওই ডেটে কত ছিল, অ্যাকুইজিশন ডেটে কত ছিল, এই দুইটার ডিফারেন্স। ঠিক আছে, এটা একদম ইজি ভাবে আমরা করলাম। বুঝা গেছে? এই দুইটার ডিফারেন্স হলো আমাদের পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। গুডউইল যখন আমরা ক্যালকুলেট করব, আমরা কি করি? গুডউইলের কস্টটাকে নেই। এইখানে দেখেন তো এট অ্যাকুইজিশন একটা কলাম আছে না? এই কলামে যে ফিগারটা থাকবে ওইটাকে আমরা বাদ দিব, দিলে যে অংশটা থাকবে সেটা হচ্ছে গুডউইল। এখন ওই গুডউইলটার যদি কোশ্চেনে ইম্পেয়ারমেন্ট বলা থাকে, ওই ইম্পেয়ারমেন্ট অংশটাও আমরা বাদ দিব। স্যার ইম্পেয়ারমেন্টটা কি একবার বলবেন স্যার? ইম্পেয়ারমেন্টটা হচ্ছে গুডউইলটা আপনার কনসলিডেশনে আমরা অ্যামortize করি না, মানে একটা স্পেসিফিক রেটে প্রত্যেক বছর কমাই দেওয়ার বিষয়টা ঘটে না। কিন্তু কি ঘটে? গুডউইলটাকে প্রত্যেক বছর ভ্যালুয়েশনটা চেক করা হয় যে এটা কোনো না কোনো কারণে এটা মূল্যটা গত বছর যদি আমার ধরেন ৬,০০০ থাকে, এই বছর আমরা বললাম যে গুডউইলটার ভ্যালু ৪,০০০, তাহলে ২,০০০ টাকা ইম্পেয়ারমেন্ট হয়েছে, এটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট। এটা নাও হইতে পারে। আচ্ছা, মাইনরিটি ইন্টারেস্ট, এইটা হচ্ছে ব্যালেন্স শিটের যে অংশটা এখানে আছে, এইটাকে আমাদের মাইনরিটির যে অংশ, যেমন এইখানে মাইনরিটি কত পার্সেন্ট বলেন তো? 20%, এটা দিয়ে আমরা গুণ দিব। আর রিটেইন আর্নিং যখন করব, এটা হচ্ছে কনসলিডেট রিটেইন আর্নিং। প্যারেন্টের রিটেইন আর্নিংটা আমরা নিব প্লাস এইখান থেকে পোস্ট অ্যাকুইজিশন যতটুকু আছে ওই অংশটা নিব, ওইটা থেকে আমরা ইম্পেয়ারমেন্টটাকে বাদ দিব।
তাহলে আমরা পাবো রিটেইন আর্নিং, কনসলিডেট রিটেইন আর্নিং। স্যার পোস্ট অ্যাকুইজিশন কি টোটাল অ্যামাউন্টটা হবে এখানে? কোথায় বললেন? এই যে এখানে? হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে এখানে। না না, টোটালটা না, এই যে এর যতটুকু অংশ, যেমন 80% দিয়ে গুণ করতে হবে। ধরেন আমি এখানে পাইলাম 500, তাই না? পোস্ট অ্যাকুইজিশন পাইলাম 500, 500 80% নিব। এই যে শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন রিটেইন আর্নিং, শেয়ার অফ মানে প্যারেন্টের যতটুকু শেয়ার ততটুকু নেবেন, আর বাকিটা তো মাইনরিটি ইন্টারেস্ট ওরা নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন এই যদি একটা অঙ্ক হয় তাহলে ফরম্যাট অনুযায়ী করা যাবে না, নাকি আমরা আগে সলিউশনটা করে পরে আবার অঙ্কটা বুঝবো? কোনটা ভালো হয়? আপনারা নিজে থেকে করবেন নাকি? আচ্ছা, আগে খাতায় তাহলে এটা অঙ্কটা তোলেন, তারপর আমরা কোশ্চেন দেখে দেখে এটা মিলাবো না। এটা তো আচ্ছা, এটা একটু মিনিমাইজ করে দিই। স্যার নেক্সট পেজ। স্যার আমরা নেক্সট পেজে যাই স্যার। স্যার এই পেজ শেষ স্যার। এই পর্যন্ত হয়েছে অংশটা? স্যার একটু বাকি আছে।
স্যার হয়েছে। স্যার 1 মিনিট। জি স্যার কমপ্লিট।
স্যার হয়েছে? আমার একটা দিয়েন ভাই। হ্যাঁ, চা খাই। আচ্ছা, এটা তুলছেন না? এখন আসেন আমরা ব্যালেন্স শিটটা তুলি।
আচ্ছা স্যার এটা তুলতে বলেছে, তোলা শেষ হলে তখন স্যার বুঝাবে। হ্যাঁ, তোলা শেষ হয়েছে আপনাদের? জি স্যার। ওকে, জি স্যার শেষ। গুড। যেভাবে পরে একদম এ পাশে এসে পড়ছে, তো উপর দিয়ে আরো এক দুইটা ব্যাগ চলে গেছে। কারণ কারো তো কন্ট্রোল নাই যে হচ্ছে এখানে এভাবে একদম পড়ে যাবে, এটা কিন্তু বোঝা যায় না। কিন্তু ওনার ভাগ্য ভালো ছিল যে হচ্ছে মানে অন্য গাড়ি যায় না, কিন্তু আমাদের সামনে পড়ছে তো মানুষজন ধরো দৌড় দিয়ে গিয়ে মানে ওনাকে যেভাবে আপনার ইয়াটা কই? তারপর হচ্ছে মানে মানুষজন এখানে তাড়াতাড়ি একজন চলে মেইলটা গেছে, কই? মানে বাইক গেছে, না হলে তো অন্য এই যে পাশ দিয়ে বাস ট্রাক সব বাস। হ্যাঁ, এই হ্যাঁ ওনার আচ্ছা, হ্যাঁ বাচ্চা, কারণ বাইক গেছে তো উপর দিয়ে সবগুলো তো স্পিডে ছিল। এই যে তো এটা দেখা না? যাচ্ছে উনি কতক্ষণ ঠিক আছে, এটা এমনি ঘাজাত করে চলে গেলে কেমন হয়? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এইটার মধ্যে আমরা তো বুঝতেই পারতেছি প্যারেন্টের নাম কে? রিক, আর সাবসিডিয়ারি দুইটাকে ভিভ আর নেই। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর আমাদের ওয়ার্কিংসে আমরা গেছি। সেকেন্ড ওয়ার্কিং নেট অ্যাসেট বের করছি, তাই তো? নেট অ্যাসেটে প্রথমে বের করছি ভিভ। এখন ভিভে দেখেন ব্যালেন্স শিটে শেয়ার ক্যাপিটাল ছিল 20,000 আর রিটেইন আর্নিং আছে 40,000, টোটাল 60,000 ব্যালেন্স শিট ডেটে। বুঝা গেছে? জি স্যার। আর অ্যাকুইজিশন ডেটে এখানে দেখেন লেখা আছে রিক acquired its share in VIV when their retained earning was 4,000। তাহলে VIV এর হচ্ছে 4,000 ছিল, তার মানে 20,000 আর 4,000 24,000। বুঝা গেছে কিভাবে 24,000? তাহলে ব্যালেন্স শিটে 60,000, অ্যাকুইজিশনে 24,000, তাহলে পোস্ট অ্যাকুইজিশন কত? 36,000। ক্লিয়ার? স্যার। এরপর আসি আমরা নেইলে। নেইলে দেখেন ব্যালেন্স শিটে 10,000 আর অ্যাকুইজিশনেও 10,000। এইখানে দেখেন দেয়া আছে কত? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। রিটেন আর্নিং স্যার 15,000। 15,000 আর এইখানে আছে, আচ্ছা এইখানে আছে 15,000, তাই না? অ্যাকুইজিশনের সময় 1,000। হ্যাঁ, 10,000 আর 15,000 মানে 25,000, আর এইখানে আছে 10,000 আর 1,000, তার মানে 11,000। তাহলে পোস্ট অ্যাকুইজিশন কত? 14,000। তাহলে সেকেন্ড ওয়ার্কিংটা বোঝা গেছে। এরপর যান থার্ড ওয়ার্কিং ভিভের। ভিভের ইনভেস্টমেন্ট 25,000। এটা দেখেন আমার কার্সারটা যেখানে আছে এখানে বলা আছে শেয়ার ইন ভিভ লিমিটেড 75% ইজ ইকুয়াল টু 25,000। পাওয়া গেছে? আচ্ছা, আর আমরা ওয়ার্কিং 2 তে বের করছিলাম ভিভের অংশ 24,000 ছিল এক অ্যাকুইজিশন, তাই না? এক অ্যাকুইজিশন কত ছিল? 24,000। তাহলে 24,000 এর 75% কত?
হ্যাঁ 18,000 স্যার 18,000 স্যার। তাহলে 25,000 থেকে 18,000 গেলে গুডউইল হয় কত? সরি, হ্যাঁ, গুডউইল হয় কত? 7,000। এইখানে দেখেন, এই যে আমার কার্সারটা যেখানে, সেখানে দেখেন, দেখা যাচ্ছে জি স্যার। এন্ড অফ 2000 X1 গুডউইল ইম্পেয়ারমেন্ট রিভিউ রিভিল লস অফ 3,000। তাহলে আমাদের বিয়োগ দিতে হবে কত? 7,000 থেকে 3,000। তাহলে আমাদের গুডউইল দাঁড়াবে কত? 4,000। সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। নেইলের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কত? এই যে দেখেন কোশ্চেনে দেয়া আছে আমার কার্ডটা যেখানে, শেয়ার ইন নেইল লিমিটেড 2/3 10,000। 10,000 জি স্যার। জি। আর আমার ইনভেস্টমেন্ট মানে অ্যাকুইজিশন ডেটে ছিল টোটাল অ্যাসেট 11,000, তাই না? জি স্যার। 11,000-এর 2/3 হয় 7,333 হয়েছে? জি স্যার। তাহলে বিয়োগ করলে গুডউইল কত? 2,667। এখন এইটার কোনো ইম্পেয়ারমেন্ট এখানে বলা আছে না স্যার। তাহলে আমরা ধরে নিব এটা হবে 2,667, ঠিক আছে? এখন হ্যাঁ, এখন এই ভিভ লিমিটেড আর নীল লিমিটেড এই দুইটা যোগ করলে টোটাল গুডউইল পাচ্ছি কত আমরা? 6,667। 6,767। এই জিনিসটা হ্যাঁ, এটা আমরা ব্যালেন্স শিটে নিয়ে যাব, ঠিক আছে? এরপর আসি আমরা ওয়ার্কিং 4-এ। 4-এ আমরা মাইনরিটি ইন্টারেস্ট করব। মাইনরিটি ইন্টারেস্টে দুইটা ব্যালেন্স শিটে, প্রথমে ভিভের ব্যালেন্স শিটের টোটাল অ্যাসেট কত? মানে ওই যে ব্যালেন্স শিট ডেটে আপনার টোটাল শেয়ার ক্যাপিটাল এবং রিটেন আর্নিং মিলে কত আছে? 60,000। জি স্যার। এই 60,000-এর 25%। আর নেইলের 25,000। 25,000-এর 25% স্যার। 60,000-এর 25%। হ্যাঁ হ্যাঁ, 60,000-এর 25%। আর নেইলের 25,000-এর 1/3 যোগ করলে কত পাচ্ছি আমরা? 23,333। আচ্ছা, ওই যে ওই দিন এইখানে কি ওই যে ওই দিন প্রশ্ন করতেছিলেন, উনি আজকে আছে? এই একজন বলেন, এই যে 25% কিভাবে হইলো? এখানে তো 25% কোথাও দেওয়া নাই স্যার। এই 25% যে শেয়ার ইন ভাই টোটাল হলো আমরা 75% ছিল স্যার। হ্যাঁ রাইট, হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছে, মানে বুঝছেন যে। এরপর চলে আসেন রিটেন আর্নিং। রিটেন আর্নিং এ এই যে দেখেন প্যারেন্টের 1 লাখ আমরা নিব, ঠিক আছে? প্যারেন্টের 1 লাখ নিব। পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিং কত আছে ভিভের? হ্যাঁ 36,000 স্যার। 36,000। এইটার 75% হয় কত? 27,000। জি স্যার। নেইলের পোস্ট অ্যাকুইজিশন আছে কত? 14,000। এইটার 2/3 হয় কত? 9,334 স্যার। 9,334 পাওয়া গেছে। জি স্যার। ইম্পেয়ারমেন্টটা আমরা এখান থেকে বাদ দিব, ঠিক আছে? ইম্পেয়ারমেন্ট আমরা এখান থেকে বাদ দিব। তাহলে টোটাল রিটেন আর্নিং পাবো কত? 1,33,334। এখন স্যার রিকের ইম্পেয়ারমেন্ট 3,000 টাকা স্যার কিভাবে আসলো? হ্যাঁ রিকের ইম্পেয়ারমেন্ট কিসের?
স্যার রিকের ইম্পায়ারমেন্ট ওই কোশ্চেনে যেটা বলা আছে 3000 এই যে কোশ্চেনে দেয়া আছে এখানে গুডউইল ইম্পেয়ারমেন্ট রিভিউ রিভিল 3000 in relation to the acquisition. এখন আমরা ব্যালেন্স একটু আগে যেটা আপনারা খাতায় তুললেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। যখন গুডউইল করলাম তখন এই অ্যাকুইজিশন ডেটের ধরে করলাম, আবার রিটেন আর্নিং করার সময় পোস্ট অ্যাকুইজিশন ডেটের ভ্যালু ক্লাস ধরে করলাম, এটা কেন স্যার? কি করলেন? যখন স্যার গুডউইল বের করছি তখন অ্যাকুইজিশন ডেটের ব্যালেন্স শেয়ার ক্যাপিটাল আর এইটার উত্তর এই দুইটা আলাদা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে গুডউইলটা কখন তৈরি হয়েছে। ধরেন আমি আজকে সেপ্টেম্বরের 2021 সালের 15 তারিখ আপনি একটা কোম্পানি কিনছেন। যখন কোম্পানিটা আপনি 12 কোটি টাকা দিয়ে কিনছেন, কোম্পানিটার আছে 10 কোটি টাকা দিয়ে, তাহলে গুডউইলটা কখন হয়েছে? আজকে, তাই তো? তার মানে অ্যাকুইজিশনের আগের সম্পদের উপর ভিত্তি করে হয়েছে, এই জন্য প্রি অ্যাকুইজিশন। আগামী বছর আপনি যখন কনসোলিডেট রিটেইন আর্নিং করবেন 1 বছর শেষ হবে, তাই না? 1 বছর শেষ হওয়ার পর ওই কোম্পানির প্রফিট থেকে আপনার প্রফিটের অংশটা আপনি নেবেন, তাহলে পোস্ট অ্যাকুইজিশন থেকে নেবেন রিটেইন আর্নিং এ। বোঝা গেছে? আজকে যখন আপনি অ্যাকুইজিশন করছেন আপনি তো টোটাল ওই কোম্পানিটার আজকে পর্যন্ত যা যা আছে সবই আপনি অ্যাকোয়ার করে নিছেন, নতুন করে তো আর আলাদাভাবে রিটেইন আর্নিং নেন। গুডউইল যখন ক্যালকুলেট করছে আমি তো তার আজকে পর্যন্ত যা প্রফিট সবই হিসাব করে নিছি আজকে, সুতরাং নতুন করে তার রিটেইন আর্নিং এ আর কিছু আনার দরকার নাই। কিন্তু আমার আন্ডারে আসার পর 1 বছর পর ওই কোম্পানি যে প্রফিট করলো, আমি যদি 80% কিনি ওই প্রফিটে আমার 80% আমার না? জি স্যার। এই জন্য ওইটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন অংশ, রিটেইন আর্নিং এ আসবে। আচ্ছা, এখন ইনটেনজিবল দেয়াই আছে 6667 দেয়া আছে, মানে আমরা একটু আগে আমরা বের করলাম ওয়ার্কিং এ, তাই না? জি স্যার। গুড। এখন এরপর হচ্ছে কারেন্ট অ্যাসেট। দেখেন কোশ্চেনে দেয়া আছে 45,000, 40,000 আর 25,000, টোটাল হচ্ছে 1,10,000। এখন এইগুলা যোগ করলে হচ্ছে 2,66,667, ঠিক আছে? জি স্যার। এখন এই জিনিসটাই লক্ষ্য করেন, শেয়ার ক্যাপিটাল শুধুমাত্র প্যারেন্টের শেয়ার ক্যাপিটালটা আমরা হিসাবে আনছি, সেটা কত? 50,000। স্যার এখানে একটা কথা স্যার, কল্ড আপ শেয়ার ক্যাপিটাল বলতে স্যার কি বুঝিয়েছে? কল্ড আপ শেয়ার ক্যাপিটাল এই কথাটা স্যার লেখা আছে সলিউশন। কল্ড আপ শেয়ার ক্যাপিটাল মানে এই পরিমাণ শেয়ার এটা ইস্যু করছে। আচ্ছা, তারপর রিটেইন আর্নিং আমরা এটা ক্যালকুলেট করে বের করছিলাম 1,33,334, মনে আছে? জি স্যার। আচ্ছা, মাইনরিটি ইন্টারেস্ট বের করছি কত? 23,333। আর লায়াবিলিটি 30,000, 20,000 আর 10,000, টোটাল কত? 60,000। তাহলে 2,66,667। বুঝা গেছে অঙ্কটা? জি স্যার। স্যার আমরা যে এবং নীলের কল্ড আপ শেয়ার ক্যাপিটালটা নিলাম স্যার, আরেকবার বলবেন কি? স্যার আমরা যখন এই ব্যালেন্স শিট করলাম তখন ভিভ এবং এর যে কল্ড আপ ক্যাপিটাল 20,000 এবং 10,000 আছে, এটা আমরা করি নাই কেন? কনসিডার করি নাই কারণ ওই দিন আমরা আলোচনা করলাম না
যে আমরা যখন এটা অ্যাকোয়ার করে নিচ্ছি, জি স্যার, এটা আমাদের অংশ হয়ে গেছে, আমরা এটা আমাদের ভেতর নিয়ে নিচ্ছি আমাদের অংশটা। সো আলাদাভাবে তো আর ভিভের ক্যাপিটাল নাই। হ্যাঁ, ভিভের কতটুকু ক্যাপিটাল আছে, ওই যে যেটা মাইনরিটি পোর্শনের 80% তো আমার হাতে, মানে আপনার হাতে আছে। সো আলাদাভাবে তার এখানে ক্যাপিটালটা নাই। মাইনরিটি 20% আমরা মাইনরিটি ইন্টারেস্টে দেখাই দিছি। জি স্যার, কিন্তু আছে স্যার লায়াবিলিটিস এর ক্ষেত্রে আমরা টোটালটাই দেখাবো। টোটালটা আমরা দেখাবো, হ্যাঁ, যেহেতু আমরা এটা টোটালটা করছি, এর মানে আমরা মেজরিটি শেয়ার যেহেতু নিচ্ছি, লায়াবিলিটিটা আমাদের ধরবো। জি স্যার, ঠিক আছে। জি স্যার, আমরা নেট অ্যাসেটে অ্যাকুইজিশনটা যে নেই স্যার, স্যার এটা একটু করে দেবেন। একটু সময় দেন আমাকে, আমি একটু পরে কোশ্চেনটা নিচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ, এবার বলেন কোশ্চেন। স্যার নেট অ্যাসেটে অ্যাকুইজিশনটা স্যার আরেকটু যদি ক্লিয়ার করে দিতেন। নেট অ্যাসেটের অ্যাকুইজিশন স্যার ওয়ার্কিং এ কত নাম্বার ওয়ার্কিংটা জানি ভাই? স্যার 2 নাম্বার ওয়ার্কিং। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে স্যার অ্যাকুইজিশনটা স্যার একটু ক্লিয়ার করে দিতেন। অ্যাকুইজিশন তো শেয়ার ক্যাপিটাল তো যা বলাই আছে, তাই না? আর এই যে রিটেইন আর্নিং যেটা, সেটা মানে আজকের ডেটে আমার রিটেইন আর্নিংটা কত, এই যে এটা কোশ্চেনে দেয়া থাকবে। এই যে দেখেন এখানে দেয়া থাকবে, কথা বুঝতে পারছেন? এই যে এখানে দেয়া আছে। তবে এর পরে একটা কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে মিডিয়ারে যদি অ্যাকুইজিশন হয়, ওইটা আমরা আজকে করব না, ওইটা আমরা নেক্সট দেখাবো। কিন্তু ওইটাই তো অবশ্য ইনফরমেশন দেয়া আছে। আরেকটা ভেজাল সমস্যা আছে, যে ইনফরমেশন যদি দেয়া না থাকে তখন কি করবেন, সেই ক্ষেত্রে আমাদের বের করে করতে হবে। ঠিক আছে, তো আমাদের তো আজকে এই পর্যন্ত থাক। তবে আপনারা একটু লাইনে থাকেন, একটা মিনিট, আমি একটু একটা বিষয় আপনাদের সাথে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। হ্যাঁ, একটু স্যার খুব ভালো হয় যদি নেক্সট ক্লাসের টপিকটা আমাদের আগে দিয়ে দেওয়া যায়। আচ্ছা, আমাদের একজন প্রশ্ন করছিলেন, আছেন তো আপনারা? না, জি স্যার। কলড আপ শেয়ার ক্যাপিটাল না? জি স্যার। তো এখন কলড আপ শেয়ার ক্যাপিটালের আমি একটু বইয়ে ঘাটাঘাটি করলাম, একটু আলোচনা করলাম। আমরা কলড আপ শেয়ার এখানে একটা ডেফিনিশন দিচ্ছে, যে ধরেন যে শেয়ারটা এখন আপনার নামে ইস্যু করা হয়েছে, হয়তো আপনি শেয়ারটা 20%
যে প্রাইস ওইটা পেমেন্ট করছেন, বাকিটা পরে পেমেন্ট। না ওই যে না কথা বুঝতে পারছেন? এইটাকে লিখছে কল্ড আপ শেয়ার ক্যাপিটাল। এখন আপনি যখন 100% পেমেন্ট করে ফেলবেন তখন এটাকে আমরা বলবো পেইড আপ শেয়ার ক্যাপিটাল। ক্লিয়ার? স্যার এখানে যে কল্ড আপ শেয়ার এটা পুরোটা শেয়ার পুরোটা পেমেন্ট করা হয় না, এর অর্ধেক পেমেন্ট করা হচ্ছে। রাইট রাইট রাইট, ঠিক আছে। বুঝছেন পেইড আপ ক্যাপিটাল আর কল্ড আপ শেয়ার ক্যাপিটালের ডিফারেন্সটা? জি স্যার, থ্যাংক ইউ। আমাদের যে অ্যামাউন্টটা এখানে আমরা দেখাচ্ছি এটা কি পেইড হয় না? এই যে ভাই আপনি আবার এই অ্যামাউন্ট এখানে টানাটানি করেন না, খালি ডেফিনিশনটা উনি জানতে চাইছে, আমি জানাইছি। বুঝছেন? এই টানাটানি করলে কিন্তু একটা এই অঙ্কে একটা নতুন ঝামেলা তৈরি হবে। ঠিক আছে স্যার? হ্যাঁ স্যার ক্লাস লেকচার গুলা যদি আমরা পেতাম তাহলে হয়তো ভালো হতো। ক্লাস লেকচার গুলো তো আপলোড করা আছে, লেকচারগুলো আপলোড করা আছে গ্রুপে, আপনারা আপলোড করে দেয়া আছে। প্লাস সিএমএস স্পেসে দেওয়া আছে, আবার সিএমএস স্পেসেও দেয়া আছে। ভাই গ্রুপ লিংকটা যদি কেউ একটু দিতেন তাহলে ভালো হতো। দেখেন এই যে চ্যাট গ্রুপে দিয়েছে, গ্রুপ লিংক হলো এটা, যেহেতু F1 সাবজেক্ট F1 এর গ্রুপে পাবেন। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমরা যদি একটা বই, থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে এই পর্যন্ত থাক, কারণ আপনাদের মনে হয় আরেকটা ক্লাস আছে না? তো বোঝা যাচ্ছে তো না? আমরা একটু এটাই আস্তে 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 আগাবো আর কি। স্যার আজকের এই স্লাইডটা কি স্যার আজকে মেলে দিয়ে দিবেন স্যার? হ্যাঁ আজকে আমাকে দিলেন, অনেক আরেকজন জানি কাকে গতকাল দিছিলাম। হ্যাঁ জি স্যার, অনেক এই আপনার এই গ্রুপে না আমাকে আপনি ইয়ে করে দিন। স্যার এই গ্রুপে স্যার আপনাকে যুক্ত করে দিয়েছে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে। না না সেটা আমি বলি নাই, আমি বলছি ওই আপনার মেইলটাও এখানে আবার পাঠাই দেন। তাহলে প্রত্যেকদিন আমি নতুন করে ইয়ে করার চেয়ে আপনার কাছে চাওয়ার চেয়ে আপনি আরেকজন জনকে পাঠাইছিল না এই গ্রুপে, আপনাদের দুইজনের মেইল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেন। ওকে আচ্ছা ঠিক আছে, তাইলে ভালো থাকেন। তাইলে কিন্তু আবার নেক্সট সোমবারে ক্লাস, শনিবার একটা নিচ্ছি না, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ ভালো থাকেন। আগে একটু দিয়ে দিলে ভালো হয়, যে নেক্সট ক্লাস। হ্যাঁ দিয়ে দিব আজকে দিয়ে দিব। এখানে আজকে আরো অনেকগুলো স্লাইড বাকি আছে। বইয়ের কথা বলছিলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। বইটা স্যার আমরা পড়তে পারি স্যার। বুঝি নাই কি বললেন স্যার? প্লিজ কোন বই স্যার? একটা বই যদি আমরা ফলো করি আমরা ওই ইয়েটাই ফলো করি, কারণ এই সিমার ম্যানুয়ালটার মধ্যে এই যে ধরেন এই যে প্রথম দিকে ক্লাসগুলোতে দেখেন ওই যে ট্যাক্স এর বিষয়টা, এটা আবার ইউকে ট্যাক্স দেওয়া, বুঝছেন? তো এই কিন্তু আমরা তো আপনাদের তো আলাদা ভাবেও ট্যাক্সেশন আছে। তো এই সিমার বইটা এইভাবে এই লেভেলের বইগুলাই একটু কিরকম জানি এলোমেলোটাই। সো সিমার ম্যানুয়াল ফলো করি আমরা, আর পরে আমরা আবার এই চ্যাপ্টার ওয়াইজ আরো দেখি কোথায় কি আছে, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা কিন্তু আমি আবার সি এর বই ফলো করছি, কারণ ফিনান্সিয়াল এই ব্যাপারগুলা সি এর বইগুলোতে একটু কঠিন, কিন্তু মানে এই জিনিসগুলা ওরা আবার একটু বেশি ডিল করে। তো আমার মানে বুঝতেই তো পারতেছেন, হ্যাঁ ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট হিসেবে তো ওরা এই জিনিসগুলো একটু বেশি ডিল করে। তো আমরা এই জন্য এই 2-3টা চ্যাপ্টার আমরা সি এর বই থেকে পড়বো। বইগুলা আমি আপনাদের দেখি আগে, আপনারা যদি বোঝেন দরকার হলে আমরা এখান থেকে কোশ্চেন বুক ও কোশ্চেন ব্যাংকেরও 2-1টা কোশ্চেন সলভ করব, তাহলে ওদের ইয়েগুলো আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ আর এই বিষয়গুলো আমাদের আপনাদের পরেও লাগবে। এই কি জানি বলে এই কনসোলিডেটেড ইনকাম স্টেটমেন্ট, এগুলো লাগবে আগামীতে। ঠিক আছে তাহলে ভালো থাকেন। হ্যাঁ আসসালামু আলাইকুম।